নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সংলাপ ভাবায় যে ভাবনা পথ দেখায়। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সংলাপ অনুষ্ঠানে, সেই বিষয়টা হলো রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সমস্যা এবং এর উত্তরণের পথ। এবং আজকে যে আমাদের সাথে যারা প্যানেলিস্ট রয়েছেন আলোচনায়, আমার সাথে রয়েছেন শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য, সমাজ সচেতন নাগরিক, এবং রয়েছেন সমাজকর্মী প্রদীপ্ত রায়। দর্শক বন্ধুরা, আপনারা জানেন রাজ্যের দুটো বিষয়ের উপর সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। সেটা হলো, প্রথম হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, এর একটা বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে রয়েছে। আর এটা হলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এবার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা না, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, আলোচনার শুরুতে যেটা আমি বলতে চাই, আলোচনা যেটা আরম্ভ করার আগে যেটা বলতে চাই, যে শিক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এই শিক্ষা মানব সম্পদ উন্নয়নে একটা বিশাল ভূমিকা বহন করে। এবং শিক্ষা, যত বেশি সংখ্যক মানুষ শিক্ষিত হবে, যত বেশি সংখ্যক ছেলেমেয়েরা শিক্ষিত হবে, মানব সম্পদের তত বেশি বিকাশ ঘটবে। মানব সম্পদের বিকাশ ঘটলে রাজ্যের এবং দেশের একটা বিশাল উন্নতি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা একটা হলো নিউক্লিয়াসের মতো একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা গোটার দেশে এবং আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে যদি আমরা দেখি, বিগত 1972 সাল থেকে শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ফর্মালি যে শিক্ষা ব্যবস্থাটা, সেটা চালু করার, মানে স্কুলের মাধ্যমে চালু করার একটা সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল। এবং আজ পর্যন্ত যদি আমরা দেখি যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে আমাদের রাজ্যের যে অবস্থা, সেখানে অনেকগুলি স্কুল রয়েছে, অনেকগুলি, আমরা আসবো সে বিষয়ে পরবর্তী সময়ে তথ্যভিত্তিক যে আলোচনা হবে। অনেকগুলি স্কুল রয়েছে এবং 2011-12 সালে রাজ্য সরকার একটা ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে, ধলাই ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে আরো 7টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা শিক্ষা ব্যবস্থা চালু করে বেশিরভাগ মানুষকে শিক্ষিত করার প্রচেষ্টা করছে। সেই সব জিনিস, সেই সব তথ্যভিত্তিক আলোচনায় আমরা আসবো। আমরা শুরুতে আলোচনা যেটা শুরু করব, আমরা এই প্রদীপ্ত বাবুর কাছে যাবো। প্রদীপ বাবুর, আমাদের রাজ্যের যেটা সমস্যা রয়েছে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা মোটামুটি বলা যায় এক প্রকার বেহাল অবস্থা রয়েছে। এখানে দুটো বিষয় কাজ করছে। প্রথম হলো যে উপযুক্ত শিক্ষকের অভাব, আর হলো প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে এডিসি এলাকা যে একদম প্রত্যন্ত অঞ্চলগুলি রয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে স্কুল, প্রাথমিক বিদ্যালয় থাকলেও বিদ্যালয়গুলি নিয়মিত চলে না, বিদ্যালয়গুলিতে নিয়মিত শিক্ষকরা যাচ্ছেন না। এবং এখান থেকে যারা ড্রপ আউট হচ্ছে স্টুডেন্টরা, সেই ড্রপ আউট স্টুডেন্টরা একবার ড্রপ আউট হয়ে গেলে তাদের আবার ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ, যে আইন রয়েছে, সেটা কার্যকরী হচ্ছে না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা যেখানে প্রথমে শুরু, মানে বেসিক যে জায়গাটা শিক্ষা ব্যবস্থা, সেখানটাই মার খাচ্ছে। এই বেহাল অবস্থা সম্পর্কে আপনি কি বলবেন? বেহাল অবস্থা শুধু ত্রিপুরাতে আছে, অন্য জায়গায় নেই, ব্যাপারটা এরকম নয়। সারা ভারতবর্ষই বেহাল অবস্থায় আছে, ত্রিপুরা তার মধ্যে ব্যতিক্রম নয়। মোটামুটি যে অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্স যেটা বেরোয় ভারত সরকারেরই, ওদেরই উপদেষ্টা কমিটি থেকে যে স্ট্যাটিস্টিক্স বের করা হয়, সেটাতে মোটামুটি বলা আছে যে ক্লাস 7 স্ট্যান্ডার্ডে যারা পড়াশোনা করে তাদের শতকরা 27 জন ক্লাস 2 যে পড়াগুলো আছে বা টেক্সট বুকগুলো আছে, সেগুলি ভালো করে রিডিং পড়তে পারে না। এরকম একটা স্ট্যাটিস্টিক্স আছে। এছাড়াও আছে যে 42% ছাত্র যারা এই 7-8 স্ট্যান্ডার্ডে আছে, তারা মানে যার যার নিজের যে স্টেটটা আছে, রাজ্যটা আছে, সেই রাজ্যটাকে ম্যাপে আইডেন্টিফাই করতে পারে না। ভারতের ক্যাপিটাল কোনটা, ভারতের রাজধানী কোনটা, সেটাও 27% ছেলে মেয়ে বলতে পারে না। এই হচ্ছে শিক্ষার অবস্থা সামগ্রিক ভারতের চিত্র। ফলে ত্রিপুরা আলাদা করে বেহাল কিছু নয়, সারা ভারতের যা চিত্র, ত্রিপুরার সে চিত্রটাই আছে। স্ট্যাটিস্টিক্স যদি, পরিসংখ্যান যদি আমরা দেখি, সেখানে আবার উল্টো হিসেব আছে। কোয়ালিটি এডুকেশন আর কোয়ান্টিটিভ যে ব্যাপারটা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স কপচানো হয়েছে দীর্ঘদিন ধরে, পরিসংখ্যান দেখে শিক্ষা এবং স্বাস্থ্যকে অনেক উন্নত দেখানো হয়েছে। তো পরিসংখ্যানের হিসাব করলে এটা সত্যি যে ত্রিপুরা রাজ্যে মানে জনসংখ্যার নিরিখে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ভারতের অন্যান্য সমস্ত জায়গা থেকে সবচেয়ে বেশি আছে। মোটামুটি 4,500 মতো প্রাথমিক বিদ্যালয় আছে ত্রিপুরাতে। শিক্ষক সংখ্যা আছে 24,000 প্রাথমিক শিক্ষক, আর 5.25 লক্ষ ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে। 4.25 লক্ষ ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষা নিচ্ছে। তো এর মধ্যে অর্ধেকই মেয়েরা। তো এরকম সামগ্রিক চিত্র ত্রিপুরা রাজ্যে আছে। এটা হচ্ছে পরিসংখ্যান। এবার বাস্তবতাটা আমরা কি দেখব? বাস্তবতাটা ওই সেই জায়গাতেই আছে। দেখা যাবে যে আমরা অনেকে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, আমরা দেখব যেটা সত্যি যে ত্রিপুরার অধিকাংশ অন্যান্য ভারতের অন্যান্য স্টেটের মতোই এখানেও মানে অর্ধেক ছেলে মেয়েই আসলে ক্লাস 2 বা 3 পরীক্ষা যদি ওদেরকে বসানো হয় তাহলে ওরা পাশ করতে পারবে না। সবচেয়ে বড় ত্রুটি যেটা হচ্ছে যে মূল্যায়নের কোনো ভিত্তি নেই।
প্রাথমিক শিক্ষা নিয়ে আজকে কথা হচ্ছে। কিছুদিন আগে সিবিএসই রেজাল্ট বেরিয়েছে, 2-3 দিন আগে। বাংলাতে 100-তে 100 পেয়েছে কতগুলো ছেলে মেয়ে জানেন? আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি এমন 100-তে 100 পাওয়া ছেলে মেয়ে একটি ছেলেকে যে 77-এর ইংরেজিটা কি আর 89-এর বাংলাটা কি বলতে পারেনি, 100-তে 100 পেয়েছে। কিভাবে মূল্যায়নটা হচ্ছে? কোন মূল্যায়নের নিরিখে এইভাবে 1, 2, 3, 4, 5, 7 করে পাশ করে দেওয়া হচ্ছে? সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানে মূল্যায়নের আপনি বলছেন মানদণ্ডটা, কোনো মানদণ্ড নেই, জাস্ট স্ট্যাটিস্টিক্যালি দেখানো হচ্ছে। এবার যেটা মাধ্যমিক পরীক্ষা হয়েছে সিবিএসই বোর্ডে, কিছুদিন 2-1 দিনের মধ্যে রেজাল্ট বেরোবে, এখানে দেখানো হবে নিশ্চয়ই 60-70% পাশ করে গেছে। কিন্তু আমরা জানি যে শুধুমাত্র অঙ্কের হিসাব যদি আমরা করি, 0 পেয়েছে কতজন ছেলে মেয়ে। যদি ঠিকঠাক রেজাল্ট বেরোয় তাহলে 25% পাশ করে না, সেখানে হয়তো 70-75 সঙ্গে পাশ দেখানো হবে, খাতা মূল্যায়ন যদি ঠিকঠাক হয়। তো এই বেহাল অবস্থাটা তো প্রাইমারি এডুকেশন থেকে শুরু হচ্ছে। 20-25% পাশ করে না, আসলে এটাকে অনেক বেশি পাশ দেখানো হচ্ছে। 15 পেলেই সেটাকে গ্রেস মার্ক দিয়ে পাশ দেখিয়ে দেওয়া হচ্ছে। মূল্যায়নের এই পদ্ধতিটা হচ্ছে জাস্ট স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানগতভাবে দেখানো হচ্ছে যে শিক্ষায় খুব এগিয়ে গেছে। ভারতের ক্ষেত্রে এটা করা হয়, ত্রিপুরার ক্ষেত্রে এটা করা হয়, দীর্ঘদিন ধরে করা হচ্ছে। আসল কথা হচ্ছে যে প্রাথমিক এডুকেশনকে যদি আমার ডেভেলপ করতে হয় তাহলে গোড়া থেকে করতে গেলে তার বাজেট অ্যালটমেন্টটা কি আছে। দুর্গাপূজা যদি করা হয় সেখানেও বাজেটটা প্রথমে দেখা হয়, তারপর অ্যারেঞ্জমেন্ট করা হয়। মানে আপনি বলছেন শিক্ষাক্ষেত্রে বাজেটটা কি আছে? কোঠারি কমিশন 64 সালে বলেছিল যে 6% ন্যূনতম বাজেট অ্যালোকেশন লাগবে শিক্ষাক্ষেত্রে। সেখানে এখন পর্যন্ত 2018 সালে যেটা বাজেট করা হয়েছে তাতে 3.8% করা হয়েছে শিক্ষাক্ষেত্রে বাজেট। ত্রিপুরার যে বাজেট হয় সেই বাজেটের লাস্ট যে বাজেট হয় যাতে 21% বরাদ্দ আছে শিক্ষাক্ষেত্রে। আসলে 21%টা কি? ভারতে যেখানে 3.8% বরাদ্দ আছে সেখানে ত্রিপুরাতে 21% বাজেট বরাদ্দ আছে শিক্ষাক্ষেত্রে। আসলে তার 42% হচ্ছে শুধুমাত্র বেতন দিতে। অর্থাৎ ত্রিপুরাতে প্রচুর পরিমাণে শিক্ষক নিযুক্ত আছেন এবং এই শিক্ষকদের বেতন দেওয়ার জন্য সেটা হচ্ছে। এটা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন বোঝায় না, শুধুমাত্র বেতন দেওয়াটাকে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন বোঝায় না। ওই জন্য বাজেটটা ওই রকম। ত্রিপুরা সবচেয়ে বেশি বাজেট এলোকেশন আছে এডুকেশনে। তো এইবার এটা কি হচ্ছে যে সার্বিক উন্নয়ন করতে গেলে যেটা করতে হবে, পৃথিবীর অন্য সমস্ত দেশ থেকে হিসেব করে দেখা যায় ভারতবর্ষে এডুকেশনে বরাদ্দ সবচেয়ে কম। 23,000 কোটি টাকা মাত্র বরাদ্দ আছে এই যে সর্বশিক্ষা মিশনে, 10,000 কোটি টাকা বরাদ্দ আছে এই মিড ডে মিলে, মাত্র 300 কোটি টাকা বাড়ানো হয়েছে এক বছরে। যেখানে 72% বেড়ে গেছে মানে দ্রব্যমূল্য, সেখানে 300 কোটি টাকা মাত্র বাড়ানো হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই যে পুষ্টির ব্যাপারটা দেখার বিষয় আছে, ব্রেনের ডেভেলপমেন্টের জন্য যে ব্যবস্থা করা আছে সেটা আমাদের এখানে সেই অ্যালটমেন্ট নেই, সবই দায়সারা গোচর হচ্ছে, শুধু পরিসংখ্যান দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ত্রিপুরা তো এর ব্যতিক্রম কি হবে? হবে না তো, বরাদ্দটাই তো নেই। প্রপার এডুকেশন দেওয়ার জন্য যে ভ্যালু এডুকেশন শুরু করতে হয় 1, 2, 3, 4 থেকে বাচ্চাদের, সেটা দেওয়ার মতো কোনো পরিকাঠামোই নেই। শিক্ষকটা আনট্রেন্ড, 6.5 লক্ষ শিক্ষক এখনো কোনো ট্রেনিং দেওয়া হয়নি ভারতে। একদম 5 লক্ষ শিক্ষকের পদ এখনো ভ্যাকেন্ট আছে, যদিও ত্রিপুরাতে গড় পড়থারে শিক্ষকের সংখ্যা বেশি আছে, কিন্তু শিক্ষকরা ট্রেন নয়, শিক্ষকরা নিজেরাই জানে না যে বাচ্চাদের কিভাবে শিক্ষা দিতে হয়। একদম। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শিক্ষা নিয়ে কথা বলি, ছোটদের যে মানবিক মূল্যবোধের যে বিকাশ শুরু করা দরকার 1, 2 থেকে, প্রকৃতির সঙ্গে যে পাঠ নেওয়া দরকার, যে প্রপার সায়েন্টিফিক এডুকেশন দেওয়া দরকার, সেই বিষয়টা তো একেবারেই উপেক্ষিত। শুধুমাত্র এমনিতেই পরীক্ষা ব্যবস্থাটার 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। তারপর যা শেখানো হচ্ছে সেই শেখানোর মূল্যায়নে শিক্ষকদের কোনো মূল্যায়ন নেই। শিক্ষকরা যে পড়াচ্ছে সেই পড়াটা সত্যিকারের বৈজ্ঞানিক শিক্ষা হচ্ছে কিনা সেটাও তো কোনো মূল্যায়ন নেই। একদম একদম। এই অবস্থায় দাঁড়িয়ে এখন পরিস্থিতিটা ত্রিপুরাতে এই জন্য বেহাল অবস্থায় আছে, ভারতের অন্য জায়গার মতোই। আমি আসছি আবার আপনার কাছে, বিশ্বজিৎদার কাছে যাও। বিশ্বজিৎ, আমরা এই নিউজ ভ্যানগার্ডে বিগত মানে এই চলতি সপ্তাহে ত্রিপুরা রাজ্যের প্রাথমিক শিক্ষার যে হাল হকিকত, এটা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাথমিক বিদ্যালয়গুলি নিয়ে একটা প্রতিবেদন রেগুলার এই চ্যানেলে সম্প্রসারিত হচ্ছে এবং সেই সম্প্রসারের ধারা বজায় রেখে আজকে সেই আমাদের আজকের এই প্রোগ্রামটা প্রাথমিক শিক্ষার যে বেহাল অবস্থা রাজ্যের মধ্যে এখনো রয়েছে সেটা নিয়ে আজকে আমাদের সংলাপ অনুষ্ঠানের এই পর্যালোচনা। আমি যেটা বলবো যে নিউজ ভ্যানগার্ড যে এই সপ্তাহে বিগত কয়েকদিন ধরে দেখাচ্ছে, এতে দেখা যাচ্ছে, আমি যেটা প্রথমে প্রতিতোর কাছে জানতে চাইছিলাম যে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের স্কুল আছে, স্কুলগুলি দিনের পর দিন খুলছে না, টিচার রয়েছে বেতন নিচ্ছে, যাচ্ছেন না, ছাত্ররা ড্রপ আউট হয়ে যাচ্ছে, যখন যাচ্ছেন ছাত্রদের বাড়ি থেকে তুলে স্কুলে আনতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে যারা ছেলেমেয়েরা রয়েছে, বাচ্চারা রয়েছে, এটা শিক্ষার সুযোগ থেকে বিরাট অংশের একটা অংশ বঞ্চিত হচ্ছে এবং বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। কি বলবেন আপনি? প্রথমে তো আমি বলবো নিউজ ভ্যানগার্ড রিয়েলি এটা একটা
যে জিনিসটা বুঝতে পারছেন যে শিক্ষার যে অবস্থাটা খুব কাহিল অবস্থাটা, এটার জন্য আপনারা এত কিছু করছেন, যাতে কর্তৃপক্ষ যারা আছেন কনসার্ন পারসন, ওরা যাতে জিনিসটার প্রতি ওদের অ্যাটেনশনটা ড্র করা যায়। খুব ইম্পর্টেন্ট পদক্ষেপ এটা, আমি বলবো নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে। দেখুন, শিক্ষা ছাড়া আমাদের যে সোশিয়াল ট্রান্সফরমেশনের কথা বলি আমরা, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, এটা তো শিক্ষা। এবং শিক্ষা কোন শিক্ষা? প্রাথমিক শিক্ষাই মেইন এখানে। যেটা আমরা কিছুদিন আগে একবার আলোচনা করেছিলাম যে প্রাথমিক শিক্ষা যদি আমরা ঠিক মতো করতে না পারি, বাই দিস টাইম একটা স্টুডেন্ট যখন 6-এ উঠছে, ও ভুলে কিছু, মানে ওর নলেজই নেই কিছু, এবং এট দি লেভেল অফ 6 স্ট্যান্ডার্ড ওর পক্ষে আর এটা করা সম্ভব না। এটা মানে ওর জন্য শেষ হয়ে গেল একদম শিক্ষা বলতে গেলে আর কি। তো যার ফলে অনেকেই ওদের ছেলেদের টেক কেয়ার করছেন। এখন এই সোশিয়াল ট্রান্সফরমেশনটা যেটা শিক্ষা হওয়া উচিত, এটাকে নেগলেক্ট করা হচ্ছে। উনি যেটা বলেছেন খুব সুন্দর বলেছেন যে স্ট্যাটিস্টিক্সে আমরা সব দেখিয়ে দিচ্ছি। স্ট্যাটিস্টিক্স এক কথা বলছে, প্র্যাকটিক্যালের সাথে কোনো সম্পর্ক নেই এটার। একদম রাইট এটা। শিক্ষা হচ্ছে, শিক্ষার রিফ্লেকশন কোথায়? শিক্ষার রিফ্লেকশন থাকবে আমাদের সমাজের। কোথায় রিফ্লেকশন তো দেখতে পাচ্ছি না আমরা। এবার এটা রিলেটেড কি আসছে, শিক্ষাতে যাদের আমরা রিক্রুটমেন্টে যাচ্ছি, দেখুন শিক্ষাটাকে আমরা কি আদৌ প্রায়োরিটি দিচ্ছি কি? দেখে তো মনে হচ্ছে না দিচ্ছি আমরা এখনো অবধি। যেটা দেখছি, যেটা নিউজ চ্যানেল একটা রিয়েলাইজ করতে পারছে, একটা গভর্নমেন্টের পক্ষে এটা রিয়েলাইজ করা খুব দরকার আমি বলবো। কারণ এটা রিয়েলাইজ করলে পরেই আমরা যদি মনে করি যে আমি অসুস্থ আছি, তারপরে না আমরা ট্রিটমেন্ট শুরু হবে। একদম। আমরা যদি এটা অ্যাকসেপ্টই না করি যে আমরা অসুস্থ, তাহলে আমরা ট্রিটমেন্ট কি করব? মনে করবো আমরা সব ঠিক আছি, তারপরে এটা ক্যান্সারে হবে, বাস এটাই শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে যা হওয়ার হচ্ছে। কাদের এই যে যারা টিচার করছেন, ওরা কি যে টিচার হিসাবে কাজ করার জন্য আসছেন কি? ওরা কি টিচিংটাকে ভালোবেসে আসছেন কি, নাকি শুধু একটা জব হিসেবে দেখছেন টিচিংটাকে? এটা একটা প্রথম। তার উপরে আসছে যাদের আনা হচ্ছে, ওরা কি আদৌ কি কোয়ালিটি টিচার, ডেলিভার করার মতো ওদের ক্ষমতা আছে কিনা? দেখুন, একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল যে হোয়াট ইজ টট অ্যান্ড হোয়াট ইজ লার্নড। আমি আমার পড়িয়ে গেলাম, কি শিখলো বাচ্চারা? দেখা গেল 100% টট করলে 5 to 10%-এর ভিতরে লার্নিং থেকে যাচ্ছে। তাহলে আমি কি পড়াচ্ছি এটাতে? আমি কিছুই হচ্ছে না। কিন্তু আমার এই শিক্ষার কি মানে আছে যে শিক্ষা আমি লার্নই করলো না কিছু? এই শিক্ষার কোনো ভ্যালু নেই এই শিক্ষা। এবং প্র্যাকটিক্যালি তাই হচ্ছে এই জায়গাটাতে গিয়ে। তো প্রথমেই দেখতে হবে আমাদের এই জায়গাটাতে, এবং এটার উত্তরণের পথ অবশ্যই এটা হবে না, হঠাৎ করে হবে না। এটার জন্য সত্যি কথা বলতে কি, আমরা এই যে কর্মসংস্কৃতি, এগুলো সবই এটার পার্ট হয়ে যাচ্ছে। এগুলো আমরা নিয়ম নীতি সব বানাচ্ছি। দেখুন, কর্মসংস্কৃতির যে কোনো ডিপার্টমেন্টে, শুধু শিক্ষার কথা বলবো না আমি, অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। গ্রাউন্ড রিয়ালিটিটাকে সাথে কোনো সম্পর্ক নেই। পলিসি হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি কি আছে, আমরা গ্রামে কি দেখছি, এটার সাথে কোনো সম্পর্ক। এটা গ্রাউন্ড রিয়ালিটিটা রিয়েলাইজ করার দরকার আছে। সেকেন্ড, আরেকটা আমার মনে হয়, আমার যেটা বেসিক্যালি আমরা যে কোনো জায়গায় দেখি, বিবেকানন্দ ইন্ডিভিজুয়াল এত কিছু করতে পেরেছেন। আমরা স্কুলে বিভিন্ন রকমের হেডমাস্টার দেখতে পাচ্ছি। অনেক হেডমাস্টার থাকলে পরে স্কুলের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় অফিসে ভালো লোক থাকলে চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং ইন্ডিভিজুয়াল সিলেকশনটাও একটা ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। এবার টিচার সিলেকশন, টিচাররা যদি এই যে ড্রপ আউটের কথা উঠে আসছে এখানে, ড্রপ আউট কেন হচ্ছে? ড্রপ আউটের একটা তো হেলথ পয়েন্ট আছে, আর একটা হচ্ছে এই যে মানে বিরাট একটা গ্যাপ থেকে যাচ্ছে, যেটা টট এবং যেটা লার্নড এটার ভেতরে। এটার কারণে কি হচ্ছে, ও কোনো ইন্টারেস্ট পাচ্ছে না স্কুলে যেতে। আমরা মিড ডে মিল এটা সেটা করে ওদেরকে জোর করে আনার চেষ্টা করছি। কি শিখছে এটার কোনো অ্যানালাইসিস নেই। এটা উনি ঠিক বলেছেন, কি শিখছে ওর অ্যানালাইসিস কোথায়? ওকে শিখছে কি না আদৌ? আমরা কোনো রকমের ইউনিসেফ বা কেউ যদি করে কিছু একটা করে, আমরা বুঝতে পারি যে এটা সরকারি তরফে এটা দরকার, যে কি অ্যানালাইসিস বেরিয়ে আসছে কিনা, বাচ্চারা কি আদৌ শিখছে কিনা। গ্রামের দিকে অবস্থা তো আরো সাংঘাতিক অবস্থা। এখানে টিচাররা, এটা তো আরো বেশি অবস্থা হচ্ছে কর্মসংস্কৃতি রিলেটেড আছে। সঙ্গে হচ্ছে কি, আমরা কাকে পাঠাচ্ছি গ্রামে, ট্রান্সফার পলিসি আছে কিনা গভর্নমেন্টের। যাকে দিচ্ছে ও ভাবছে আমাকে পানিশমেন্ট দিচ্ছে, ও খুঁজে নিচ্ছে না কেউ, গভর্নমেন্টও খোঁজ নিচ্ছে না, কেউ খোঁজ নিচ্ছে না, ও যাচ্ছে কি যাচ্ছে না। অনেক জায়গায় কোশ্চেন আসছে প্রক্সি টিচার দিয়ে চলছে, একদম। হ্যাঁ, প্রক্সি টিচার দিয়ে চলছে। তো আলটিমেটলি এই জায়গাটাতে শিক্ষার মতো জায়গা, যেটার উপর বেস করে সোশিয়াল ট্রান্সফরমেশন হয়, এই জায়গাটার উপরে আমরা এটাকে করে দিচ্ছি, নেগলেক্টেড করে দিচ্ছি। এটাতে নেগলেক্টেড করার ফলে কি হচ্ছে, সমাজে এটা এফেক্ট হচ্ছে। দেখুন, প্রাইমারি শিক্ষাতে ওর মূল্যবোধ তৈরি হয়, মূল্যবোধ হচ্ছে না। মূল্যবোধ তৈরি হয়
ওর আদব কায়দা, বিহেভিয়ার, হ্যাবিট সব তৈরি হচ্ছে ওর। কিন্তু এগুলো কি হচ্ছে, ও নষ্ট হয়ে যাচ্ছে এটা। এগুলো এবার সেকেন্ড পয়েন্ট আসছে কি এটাতে, টিচারদের আমরা স্যালারি স্ট্রাকচারে যেতে গেলে আমরা ভালো প্রাইমারিতে দরকার হচ্ছে সবচেয়ে ভালো টিচার। বিদেশে প্রাইমারিতে সবচেয়ে ভালো স্যালারি দিচ্ছে। আমরা কি দিচ্ছি প্রাইমারিতে? আমরা কি কোয়ালিফিকেশন, আমরা রিকোয়ার্ড ক্রাইটেরিয়া কি করছি? আমরা এই যে ক্রাইটেরিয়া করছি আমরা প্রাইমারিতে কি করছি, সবচেয়ে বাজে স্কেলটা দিচ্ছি প্রাইমারিতে। আমাদের কোনো রিয়েলাইজেশনই নেই। এগুলো আমি তো বলবো একদম টোটাল থরো ইনভেস্টিগেশন দরকার, নট অনলি স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল। আমি বলবো জিনিসগুলো রিফর্মের দরকার আছে, অসম্ভব রিফর্মের দরকার আছে। আমরা এখানে কি দিচ্ছি এটা বেসিক জায়গাতে বলছি, এই কারণে জিনিসগুলো উঠে আসার দরকার আছে। তারপর এটাতে দাঁড়িয়ে প্রেজেন্ট পজিশনে দাঁড়িয়ে আমাদের কিছু সলিউশন অবশ্যই দিতে হবে, সেটা আমি বলছি পরে আমার তরফ থেকে। যেটা আমি আসছি ইয়েতে প্রদীপ বাবু, আপনার কাছে আবার যাবো। আমার কাছে যেটা একটা হিসাব রয়েছে যে রাজ্যে 2015-16 সালে জুনিয়র বেসিক যে স্কুলগুলি রয়েছে 8টা ডিস্ট্রিক্টে টোটাল রয়েছে 2408টা রয়েছে স্কুল। এর মধ্যে পশ্চিম জেলায় রয়েছে 311টা, সিপাহী জেলায় 266, খোয়াই জেলায় 266, গোমতীতে 287, ধলাইয়ে 540, ঊনকোটিতে 176, নর্থ ডিস্ট্রিক্টে রয়েছে 223 এবং সাউথে রয়েছে 339। এবার যেটা একটা আইন হয়েছিল 2010-এর এপ্রিল মাসে, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, এবং এটার মধ্যে কিন্তু একদম ওই যে প্রাইমারি এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশন যেটা বলুন, এটার মধ্যে কিন্তু 6 থেকে 14 বছরের মধ্যে যে বাচ্চারা রয়েছে তাদের নিকটবর্তী একদম নেইবারিং স্কুল যেটাকে বলে, নিকটবর্তী স্কুলে, কাছাকাছি স্কুলে আনা, তাদের নিয়ে আসা, এবং এটার যে বেসিক এডুকেশনটাকে শক্তিশালী করার জন্য এই কনসেশনটা এই আইন একটা আনা হয়েছে। এবং এটা কাভার্ড করা হয়েছিল সর্বশিক্ষা অভিযান, যেটা আপনি প্রথমেই বললেন আলোচনার শুরুতে, মিড ডে মিল বা এসেট্রা যেটা এই সর্বশিক্ষা অভিযান দিয়ে বা স্কুল চলো অভিযান যেটাই হয়েছে। তো এরপরে এই আইনটা করার পর এই আপনার সর্বশিক্ষা অভিযানে কাভার্ড করার পরও আমরা যদি ভ্যানগার্ডের এই সপ্তাহের বিগত দিনের প্রোগ্রামগুলি দেখি রাজ্যের বিভিন্ন জায়গাতে, যেটা প্রথমে বিশ্বজিৎ দাও এখন বললেন, আপনি বললেন বেহাল অবস্থা, সবচেয়ে বেশি খারাপ অবস্থা হলো চিন্তাজনক অবস্থা হলো যেটা বিশ্বজিৎ দা বললেন, আমি ভুলে গেছিলাম বলতে, প্রক্সি টিচার। যে যাচ্ছি না স্কুলে, আমাকে পানিশমেন্ট বদলি করেছে, এটা হলো মানসিকতা। আমি যাব না, আমার জায়গায় অন্য এখানে লোকাল একটা ছেলেকে মাসিক 3-4 হাজার টাকা দিয়ে দেবো, সে অ্যাটেন্ড করবে সপ্তাহে 2-3 দিন, আমাকে রেজিস্টার খাতাটা, কাগজপত্রে সব ঠিক আছে, কিন্তু বেসিক এডুকেশনটা দেওয়ার ক্ষেত্রে বা রাইট অফ চিলড্রেন টু দ্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, সর্বশিক্ষা অভিযান, এগুলি সব কাগজপত্র আপনি যেটা ইনিশিয়ালি বললেন যে তথ্য কাগজপত্রে সব ওকে, একদম প্রথম প্রাইজ, দ্বিতীয় প্রাইজ, তৃতীয় পুরস্কার পেয়ে আসছে। আলটিমেটলি বেসিক এডুকেশনটা 6 থেকে 14 এসব প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পৌঁছচ্ছে না, প্রাথমিক স্তরে গিয়ে পৌঁছচ্ছে না। এই যে অবস্থাটা, এই অবস্থাটার প্রথম হলো আপনার থেকে যেটা জানার, এই অবস্থাটা থেকে উত্তরণের কি পথ আছে, এটাকে কিভাবে রিফর্ম করা যায়? প্রথম কথা হচ্ছে যে শিশুদের কিভাবে লেখাপড়া শেখানো হয়, এই বিষয়টা নিয়ে কোনো চর্চা কি সত্যি হয় আমাদের এখানে? এই যে বিভিন্ন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে আমরা অনেক সময় বলি না যে ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড বা ওই যে ডেনমার্ক, হ্যাঁ, এরা অনেক উন্নত, ঠিক আছে। তো নরওয়ে, এই যে দেশগুলোর শিক্ষা ব্যবস্থা খুব উন্নত। কেন উন্নত সেটা আমরা তো যাচাই করবো, তো কেন উন্নত সেটা। বা পশ্চিম ইউরোপের দেশগুলো, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো আমি বাদই দিলাম, এখন সেভাবে তো কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র নেই, আগে ছিল। তো এখন যে বর্তমানে যে উন্নত ধনতান্ত্রিক দেশগুলো আছে, এরা বাচ্চাদের যখন লেখাপড়া শেখায় 1-2 প্রাইমারি সেকশন যেগুলি আমরা বুঝি, যে 6 থেকে 8 বছর বা 4 থেকে 8 বা 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কিন্তু ওরা প্রকৃতির সঙ্গে শেখায়, প্রকৃতির সঙ্গে নিজেদের মিলিয়ে দিয়ে কিভাবে শিখতে হয় সেটা শেখায়। আমাদের এখানে যেমন ক্লাস ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর একটা বোর্ড, এখন আবার ডিজিটাল ব্যাপার আসছে সামনে, এগুলি সামনে আসছে, কিন্তু আসল ব্যাপারটা যে প্রকৃতির থেকে শেখা, সমাজ থেকে শেখা, এই বিষয়টা কখনই আমাদের এখানে শেখানো হয় না। এটা যদি এখান থেকে শুরু করতে হবে, এবং শেখাবে কে, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে শিক্ষকরা শেখাবে তারাই তো ট্রেন্ড নয়, তারাই তো বিষয়টা সম্পর্কে অবহিত নয়। প্রকৃতির থেকে কিভাবে পাঠ নিতে হয়, সমাজ থেকে কিভাবে পাঠ নিতে হয়, সেখান থেকে মূল্যবোধ কিভাবে তৈরি করতে হয়, বাচ্চাদের অনুসন্ধিৎস কিভাবে করতে হয়, বাচ্চারা তো নিজেরাই শিখবে। 8 বছর বয়স পর্যন্ত ব্রেনের ডেভেলপমেন্ট আমাদের সবচেয়ে বেশি হয় আসলে, আর এই ডেভেলপমেন্ট আমরা ক্যারি করে নিয়ে যাই বাকি জীবনের জন্য। তো ওই 8 বছর বয়স পর্যন্ত যখন তার সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি থাকে, যখন তার শেখার ইচ্ছা, জানার ইচ্ছা, কৌতূহল সবচেয়ে বেশি থাকে, তখন তাকে এই ফিডিংটা দেওয়ার জন্য, তাকে এই শেখার সুযোগটা দেওয়ার জন্য যে পরিকাঠামো গড়ে তোলা, সেটাই হচ্ছে প্রাথমিক শিক্ষার প্রাথমিক কাজ।
সেটা কোথাও করা হয় না, সেটা করার জন্য কোনো পরিকল্পনা নেই। সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়া হয় আমলা স্তরে, মন্ত্রিসভা স্তরে, সেখানে সিদ্ধান্ত নিয়ে ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রকৃত অর্থে কোনো শিক্ষাবিদদের থেকে, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা করেন, যারা সমাজ নিয়ে ভাবনা চিন্তা করেন, সেই সমস্ত মানুষ থেকে কোনো রকম কোনো পরামর্শ কি নেওয়া হয় এবং সেই পরামর্শ কি গ্রহণ করা হয়? সেটা কিন্তু গ্রহণ করা হয় না। পৃথিবীর সমস্ত যে ইতিহাস এবং যে আমাদের যে অভিজ্ঞতা, বিভিন্ন মানুষ যে অভিজ্ঞতা অর্জন করে, সেটা কিন্তু নেওয়া হয় না। নেওয়া হয় কি ওই রকমভাবে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানকে সফল করে, পরিসংখ্যানগতভাবে সফল করে তোলার জন্য দেখা যাচ্ছে যে নানা রকম এই সমস্ত কাজকর্ম করা হয় এবং বড় বড় রিপোর্ট করে দেওয়া হয় যে এতটা স্কুল আছে, এতজন শিক্ষক আছে, এতজন পাশ করেছে, এই সমস্ত কিছু দেওয়া হয়। আসলে প্রকৃত শিক্ষা কিচ্ছু হচ্ছে না। প্রাথমিকভাবে আসলে প্রথম কথা হচ্ছে অন্তত 8 থেকে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সম্পূর্ণভাবে, এই যে রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতন তৈরি করেছিলেন, এটার একটা বড় কনসেপ্ট কি ছিল? প্রকৃতির মাঝখানে থেকে শিক্ষা গ্রহণ করা, প্রকৃতির মধ্য থেকে শিক্ষা গ্রহণ করা। এখন রবীন্দ্রনাথকে তো সবাই গাল পাচ্ছে, এখন মুসলিম মৌলবাদীরাও গাল পাচ্ছে, হিন্দু মৌলবাদীরাও গাল পাচ্ছে, কিন্তু আসল কথা হচ্ছে এই যে ভাবনাটা ছিল, সেই ভাবনাটা ভিত্তি ছিল এবং ইনি সেটা নিয়েছিলেন, অ্যাকচুয়ালি সারা পৃথিবী উনি ঘুরেছিলেন, সেখান থেকে গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথের আদর্শ আমরা কতটা মানি বা না মানি সেটা হচ্ছে আলাদা প্রশ্ন, কিন্তু এই যে নেওয়া যে বিষয়টা, এটা কিন্তু কখনই আর ভারতে কিন্তু গ্রহণ করা হয়নি সেভাবে। তো গ্রহণ করা হয়নি বলেই প্রাথমিক শিক্ষাতে দেখা যাচ্ছে যে ভ্যালু এডুকেশন বা মূল্যবোধের শিক্ষা কিন্তু বাচ্চাদের মধ্যে তৈরি হচ্ছে না, অনুসন্ধিৎস হচ্ছে না। বাচ্চারা রেডিমেড শিক্ষা পাওয়ার চেষ্টা করছে এবং সেটা আলটিমেটলি হচ্ছে না। এবং দেখা যাচ্ছে কি সবচেয়ে বড় ব্যাপার, আপনি স্ট্যাটিস্টিক্সটা বলেছেন, 2400-র মতো তো প্রাইমারি স্কুল আছে, তাহলে 1250টা কেন সিনিয়র বেসিক স্কুল আছে? কমে যাচ্ছে কেন? 2400টা প্রাইমারি স্কুল থাকলে তো 2400টাই সিনিয়র বেসিক স্কুল থাকার কথা, 2400টাই মাধ্যমিক স্কুল থাকার কথা। মানে ব্যাপারটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এবং ঘটনা হচ্ছে যে অর্ধেক স্টুডেন্ট, মানে অর্ধেক ছেলে মেয়ে প্রাথমিক স্তরের থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তারপর সিনিয়র বেসিক আরো অর্ধেক ড্রপ আউট হচ্ছে। এই জন্য স্কুলের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে পিরামিডের মতো যে স্ট্রাকচার একদম প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, এটা তো আপনি যেহেতু বললেন, আমি স্ট্যাটিস্টিক্সটা বলি, সিনিয়র বেসিক হয়ে যাচ্ছে 1256, আপনার হাই স্কুল হয়ে যাচ্ছে 597। এবার দেখুন আপনার কথাটা কথা, এবার হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে গেছে 409, 2400 কমে যাচ্ছে 8 থেকে একদম মানে 6 গুণ 7 গুণ কমে যাচ্ছে। এখন কি হচ্ছে, 1947 এর পর থেকে আজকে 2018, 71 বছর হয়ে গেছে। এই অবস্থা, সেই পিরামিডটা কিন্তু আর সোজা হলো না, একটা কিন্তু মানে কি বলে এটা বার হলো না, কিন্তু একটা মাল্টি স্টোরিড একটা বিল্ডিং তৈরি হলো না, কিন্তু পিরামিডই হয়ে গেছে। অর্থাৎ উপরে যত উঠবে তত কমে যাবে। এবং স্বাভাবিকভাবে উপরে কারা উঠছে? যাদের অর্থবল আছে, যারা সামর্থ্য আছে, প্রাইভেট টিউশন নিয়ে যারা পড়ছে, যারা টেকনিক্যাল এডুকেশনে যাচ্ছে, সেই যে ক্রিমি লেয়ার যেটা সমাজের, এরাই সমস্ত সুবিধাটা নিচ্ছে, এদের ছেলেমেয়েরাই আবার পড়াশোনা করছে, এরকম ভাবে কিন্তু চলছে। যে কারণে আজকে 71 বছরেও কিন্তু অবস্থাটা পাল্টায়নি, সেই পিরামিডটাই রয়ে গেছে। অর্থাৎ নিচে ব্যাপকের জন্য একটা শিক্ষা দেওয়া হচ্ছে, প্রাথমিক স্তরের শিক্ষা, ধরে নেওয়া হচ্ছে যে ওদের আর বেশি ডেভেলপমেন্ট হবে না, এরা ড্রপ আউট হবেই, ড্রপ আউট অবশ্যম্ভাবী, তারপর ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে। তো এই অবস্থাটা থেকে উত্তরণের জন্য প্রথম হচ্ছে যে সমস্ত স্তরের বাচ্চাদের শেখানোর জন্য বাচ্চাদের যে ডেভেলপমেন্ট, একদিকে হচ্ছে পুষ্টির ডেভেলপমেন্ট, ব্রেইনের ডেভেলপমেন্ট খুব দরকার, সামাজিকভাবে তাকে ওইভাবে তৈরি করার ব্যাপার আছে, এবং সেটা করার জন্য টিচারদের ট্রেনিং দেওয়ার ব্যাপার আছে। একটা কম্প্রিহেন্সিভ মানে সমস্ত দিক থেকে একটা পরিকল্পনার ব্যাপার আছে, এবং পরিকল্পনা অবশ্যই কোনো আমলাতান্ত্রিক পরিকল্পনা হবে না, কোনো মন্ত্রিসভার পরিকল্পনা হবে না। মন্ত্রিসভা এবং আমলাতান্ত্রিক পরিকাঠামো থেকে যে পরিকল্পনা বেরিয়ে আসে সেটা জনহিতকর হতে পারে না। জনহিতকর হতে পারে তখনই যখন সাধারণ মানুষ, যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট মানুষ যারা আছে, যারা সমাজ নিয়ে ভাবছেন, যারা সমাজের ভেতরে থেকে কাজ করছেন, যেই শিক্ষকরা সমাজের একেবারে তৃণমূল স্তরে গিয়ে মানে সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করার চেষ্টা করছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের ডেডিকেশনকে দেখতে হবে এবং সেখান থেকে মত নিতে হবে, সেখান থেকে পরামর্শ নিতে হবে। সেই পরামর্শ নিয়ে সঠিক বৈজ্ঞানিক শিক্ষা কি হওয়া উচিত প্রাথমিক স্তরে, সেই নীতি তৈরি করে সেই নীতি মোতাবেক একটা ইমপ্লিমেন্টেশন দরকার আছে। সেই ইমপ্লিমেন্টেশন না হলে কিন্তু কোনো লাভ হবে না। একদম। আমি আবার আসছি বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা প্রতিত একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে পরামর্শ গ্রহণ করা সাধারণ মানুষ থেকে, বা আপনি যাদের গ্রাসরুট লেভেলে, আপনি যেটা বললেন গ্রাউন্ড লেভেলে যারা শিক্ষকতা করছেন তারা, তাদের থেকে। এবার যে বিষয়টা, এই যে আপনার যে আইনটার কথা বললাম, রাইট অফ চিলড্রেন টু দ্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, এর মধ্যে এই যে সর্বশিক্ষা অভিযান, এখানে কিন্তু শিক্ষকদের ভূমিকা স্পেসিফাই করা আছে, কিছুটা হলো করা আছে, এবং ট্রানজিশন রেটটা আপনার করা। একটা সমস্যা রয়েছে আমাদের দেশের রাজ্যে
জেন্ডারে কিন্তু একটা সমস্যা হচ্ছে। মেয়েরা কিন্তু একটা টাইমে 6, 5, 4 পড়ার পর মা বাবারা স্কুলে যেতে দেন না, বাড়ির ঘরের কাছে আটকে রেখেছেন। সেই জায়গাতে বলেছে যে একটা ব্রিজ তৈরি করা, যার সলিড একটা ব্রিজ তৈরি করা, যাতে সামাজিকগত ভাবে এই যে জেন্ডারগত সমস্যা আছে সেটার মধ্যে একটা ব্রিজ তৈরি করা। এবং এদের যেটা আপনিও বলেছেন, প্রদীপ্তবাবু যেটা বলেছেন, যে ট্রেনিং করা এই যে শিক্ষকদের, এবং তাদের মোটিভেটেড করা, এবং শিক্ষকদের ট্রেনিং করা এভাবে যে কিভাবে তারা বাচ্চাদের শিক্ষিত করবে। যেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা একটা বলেছে প্রদীপ্তবাবু, যেটা এখানে কমিউনিটি যারা পিপুল রয়েছেন, এই কমিউনিটি পিপুলদের ইনভলভ করা, হ্যাঁ, ইন দ্য এডুকেশন সিস্টেম। তো এইগুলি যদি করা যায়, আমি যেটা আপনার কাছে জানবো, তাহলে এই যে আমাদের রাজ্যে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যে একটা বেহাল অবস্থা চলছে, সেটা থেকে কি উত্তরণ সম্ভব? অবশ্যই সম্ভব। আস্তে আস্তে সময় লাগতে পারে, কিন্তু সম্ভব, এবং স্টেপ তো নিতেই হবে আমাদের। যে জায়গাতে হয় আমাদের যখন রোগ হয়, ট্রিটমেন্ট তো আমাদের করতেই হবে না? ট্রিটমেন্ট করে করে আমাদের এগিয়ে যেতে হবে। ট্রিটমেন্টের ডোজ আমাদের কি কন্ডিশন আছে সেই অনুযায়ী দিতে হবে ট্রিটমেন্টের ডোজটা। খুবই সুন্দর। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে গ্রাসরুট লেভেল থেকে অ্যাকচুয়ালি এখন চলছে বটম আপ অ্যাপ্রোচ। আমাদের যেটা ফলো করে আসছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ থেকে ডিসিশন নেবে, ডাউন থেকে সবাই এটাকে ফলো করবে। ওর পলিসি মেকিং এর সময় ওর কোন রকমের রোলও থাকে না, কোনো নেওয়া হয় না। আর এতে এই সিস্টেমের কি হচ্ছে আমি বলছি আপনাকে, টোটাল কর্মসংস্কৃতির কথাই বলছি আমি শুধু এডুকেশনের কথা না, এটা আদার ক্ষেত্রে এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল, এবং খুব ইম্পর্টেন্ট ইস্যু এটা হচ্ছে। এটা ওরা কি করছে, সবাই উপরের দিক থেকে একটা, আপনি যারা সরকারি অফিসে আছে দেখবেন একটা কিছু ইনফরমেশন চাইছে, ও কিভাবে ইনফরমেশনটা পাঠিয়ে দিল। এবার এটাতে মোস্ট ইম্পর্টেন্ট উপর থেকে আবার অনেক সময় বলে দেওয়া হয় ইনফরমেশনটা যাতে ভালো আসে, যাতে আমাদের রেকর্ড খুব সুন্দর হয়। উনি যেটা বলেছিলেন যে রেকর্ড কিপিং এর একটা ইম্পর্টেন্স হয়ে যাচ্ছে এখানে। রেকর্ড আমাদের সুন্দর দেখতে হবে। আমরা এইসব দিকে অনেক বেশি হয়ে গেছি, দেশ যেদিকে যাবে যাক, ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। রেকর্ডটা আমরা অনেক কিছু করেছি, এটা করেছি, সেটা করেছি। তো এটাকে হচ্ছে কি বটম আপ অ্যাপ্রোচ। যেটা বটম আপ অ্যাপ্রোচ মানে কি, বটম আপ অ্যাপ্রোচ মনে হচ্ছে নিচের থেকে উঠে আসা জিনিসগুলো, একদম নিচের থেকে উঠে আসা। এবং আমি তো বলবো শুধু শিক্ষা না, শিক্ষা বলুন সব ডিপার্টমেন্টেরই পলিসি, যেটা ডিসিশন পলিসি মেকিং যে একটা বডি থাকা উচিত, নিশ্চয়ই থাকে। একজন দুজনে পলিসি তৈরি করে দিচ্ছে, 3-4 জন আরো সাবঅর্ডিনেটকে নিয়ে, সবাই উপরে যে বলছে ওনাকে খুশি করার জন্য কেউ ওনার আগে, কারণ উনি আবার এসিআর দেবেন। তো সুতরাং উনি যেটা পলিসি বস বলেছেন এটার বিরুদ্ধে বললে তো ওনার এসিআর খারাপ হয়ে যাবে। সুতরাং আমার স্যার ঠিকই বলেছেন, আমরা এটা অন্যদেরকে করতে চাইছি না, ইম্পর্টেন্স দিতে চাইছি না। তো এই জায়গাতে আমি সাজেস্ট করব ক্লিয়ার একদম, আপনি পূর্ত বলুন, স্বাস্থ্য বলুন, সব দপ্তরেরই, শিক্ষা তো বটেই, এখানে প্রথমেই করা দরকার এই পলিসি মেকিং বডিতে এমন কিছু লোককে ইনভলভ করা যারা হু রিয়েলি কেয়ার ফর দ্য সোসাইটি, যারা সোসাইটি লেভেলে বিভিন্ন কাজ করেছে, ওদের অভিজ্ঞতা রয়ে গেছে এবং এক্সাম্পল রয়ে গেছে যে ওনারা কাজ করছেন, দোজ হু আর কনসার্ন অ্যাবাউট দ্য সোসাইটি। ওদের এরকম 1-2 লোকের নিলে পরেও কিন্তু অনেক কাজ হবে, প্রত্যেকটা বডিতে কয়েকজন করে এরকমের যে সোসাইটিতে কাজ আছে। আমরা শুধু গ্রাম প্রধানদের দেখুন, গ্রাম প্রধানদের দিয়ে আমাদের এখানে সিস্টেম রয়ে গেছে, কিন্তু বটম আপ অ্যাপ্রোচ সবকিছু আছে। গ্রাম প্রধানের এডুকেশনের কোয়ালিফিকেশন কি ওনারা কি বুঝতে পারছেন? ওনারা বুঝতেই পারছেন না জিনিসটা। অনেক ক্ষেত্রে ওনাকে দিয়ে সই করিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। আজকে কত সুন্দর প্রোগ্রাম রয়ে গেছে আমাদের, আমি নিজে করিয়েছি আমার এখানে যখন ছিলাম, এই যে আমাদের স্বচ্ছ ভারত মিশন আমি প্রত্যেকটা স্কুলে করেছিলাম যে তোমরা নিচে গ্রামে গিয়ে একদম করে দেওয়া। গ্রামে ছেলেদের ভিতরে অত্যন্ত উৎসাহ দেখা গেছে এটার ভিতরে, ওরা অনেক কিছু করতে চায়। গ্রামে গিয়ে ভিলেজে গিয়ে করা, বা ফরম্যাট বানিয়ে দিয়েছি, ইনফরমেশন কালেক্ট করো, ওদেরকে তুমি শিক্ষিত করো। এক একটা বাড়িতে, মানে আপনি যেটা বলছিলেন বাবা মা অশিক্ষিত থাকতে পারে, কমিউনিটিকে মোটিভেট করার দায়িত্ব কার? একদম কমিউনিটিকে, এটা স্টুডেন্টকে ইনভলভ করলেই তো এটা তো ইন্টিগ্রেশন, এটাই তো ইন্টিগ্রেশন। এটা যেই স্টুডেন্টরা গিয়ে বাড়িতে বলছে যে না তুমি হাত না ধুয়ে কিছু খাবে না, তুমি টয়লেট থেকে এসে কিছু হাত ধুতে হবে, সাবান ধুতে হাত দিতে হবে, বাড়ির নোংরাগুলো না আমরা এইভাবে রাখবো না, এইভাবে রাখবো, পার্সোনাল হাইজিন থেকে এবং সোশ্যাল হাইজিন পথনাটক করে করে ওরা করেছে এরকম ওয়েস্ট ডিস্ট্রিক্টে। আমি দেখেছি মানে অত্যন্ত উৎসাহ, এবং মানে পাড়া থেকে খুব সুন্দর ফিডব্যাক এসছে, এখানে খুব সুন্দর ফিডব্যাক এসছে। এটা কন্টিনিউটি দরকার আছে এবং এটা চিন্তা করার দরকার আছে। এই ধরনের এইভাবে ইনভলভ করলেই তো শিক্ষাটা যায়। এরকম ভাবে আরো অনেক ইস্যু আছে, এরকম সোশিয়াল ইস্যু, যাদেরকে আমরা এই যে পরিবেশ রিলেটেড, আপনারা যে কোনো অনেক স্কুলে আছে এরকম করে, গভর্নমেন্ট স্কুলে হয়তো করায় না, কিন্তু অনেক জায়গায় এরকম
সোসাইটির ভিতরে ঢুকে যাচ্ছে ইয়ারা, বাচ্চারা ঢুকে বিভিন্ন রকম ভাবে ওদের শিক্ষার ব্যবস্থাটা রয়ে গেছে। আজকাল কি হচ্ছে, এই যে আমাদের আইএএস বা টিসিএস যারাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাচ্ছে, ওরা যে পলিসি মেকিং এখানে পলিসি তৈরি করছে, সেম ওনাদের ব্রেইনে যদি ওনারা যদি আজকে যদি গ্রামে গ্রামে গিয়ে যদি আজকে প্যারেন্টদেরকে যদি মোটিভেট করার কাজ করেন, ওনাদের চিন্তা ভাবনা থাকবে একরকম, ওনাদের মাধ্যমে পলিসি তৈরি হওয়া অন্যরকম পলিসি তৈরি হবে। কিন্তু এরকম পলিসি আসে না। আমি কাজ করেছি, আমি দেখেছি ওদের সাথে, ও আসে না এরকম প্রোটোটাইপ একটা ধরুন টপ বস আছে করে নিচ্ছে এটা এরকম এসিআর বাড়ানোর ব্যাপার তারা। হ্যাঁ এসিআর এই তো উপরের দিকে বলেছে, ওকে খুশি করলো, যা কিছু এটা করে দিলাম বাস, আর প্রেসার দিল ওই আপনার রেকর্ড ভালো করতে হবে, অ্যাপ্রুভাল দিতে হবে, রেকর্ড ভালো করতে হবে, হলে হোক না হলে নাই হোক আমি রিপোর্ট রেডি করে দেবো, আমরা পুরস্কার আনবো। আলটিমেটলি মানে যে পারপাসটা মানে বেসিক সমস্যাটার সমাধান করার জন্য কোনো উদ্দেশ্য না, যা শুধু অফিসিয়ালি বা এসিআর নিজের এসিআর বা গভর্নমেন্টের পেপারস ওকে করার জন্য ব্যাপারটা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, যারা দোজ হু থিঙ্ক ফর দ্য সোসাইটি, ওদেরকে ইনভলভ হয় না ওইখানে কেউ। সবাই মূল্যবোধ নষ্ট হয়ে গেলে যেটা হয়, সবাই পার্সোনাল বেনিফিট নিয়ে ব্যস্ত। খুব কষ্ট লাগে এই জিনিসটা শিক্ষার ব্যাপারে বলতে, অন্তত আমি বলবো এই জায়গাটা খুবই কষ্ট লাগে এই জায়গাটাতে। এবং এটার উত্তরণের আমি স্পেসিফিক দুই একটা সাজেশন আমি দেবো এই জায়গাটাতে। যে জায়গাটাতে একটা হচ্ছে কি, এই যে স্বচ্ছ ভারত মিশনের মতো আরো বিভিন্ন প্রকল্পে ওদেরকে ভেতরে নিয়ে যাওয়া, এবং লার্নিংটাকে সিস্টেম রয়ে গেছে, কিন্তু লার্নিংটাকে পরিবেশের সাথে খুব সুন্দর কম্প্রিহেন্সিভ এবং কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, ওদেরকে আইডেন্টিফাই করা সিস্টেম সব রয়ে গেছে। উই ডোন্ট হ্যাভ মোটিভেটেড ম্যান পাওয়ার, এগুলো নেই। এগুলোর জন্য প্রথম আসছে আপনার রিক্রুটমেন্ট, ট্রেনিং, ওরিয়েন্টেশন, কিন্তু এগুলো তো হচ্ছে না। আজকে প্রাইমারি লেভেলে ইনচার্জ যারা আছেন, আমাদের ত্রিপুরাতে অবস্থা ধরুন না, ম্যাক্সিমাম স্কুলে প্রাইমারি হেডমাস্টারই নেই, ইনচার্জ দিয়ে কাজ করছে। ইনচার্জদের কি দেওয়া হচ্ছে স্যালারি জানে না কেউ, কিরকম ওদের কোনো স্পেসিফিক কোনো রোল আছে কিনা, কোনো স্পেসিফাইড কিছু করা আছে নেই। শিক্ষকদের একটা মোটিভেশনের অভাব রয়েছে এই জায়গাটাতে। এখন আমি যেটা প্রথমে বলেছিলাম, শুধু এটা না, সব জায়গাতে এই যে ইন্ডিভিজুয়ালদেরকে বেছে বেছে এনে করতে হবে। এক্সাম্পলারি, যেমন আপনার প্রাইমারি স্কুলে আমি বলবো, প্রাইমারি শিক্ষার যদি আমরা যদি উন্নতি চাই, প্রথমেই করতে হবে কি, প্রাইমারি স্কুলগুলোতে আমাদের এরকম একটা প্রয়োজনে আমরা আমাদের যে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আমরা স্পেশাল সিলেকশন করব প্রাইমারি স্কুলের ইনচার্জ বা হেডমাস্টার, ওদের স্পেশাল স্যালারি দিতে হবে ওদেরকে, এবং ওদের দায়িত্ব থাকবে মোটিভেশন করা। ওদের পারফরমেন্সের জন্য আমরা 7th পে কমিশন দিচ্ছি সবাইকে, 7th পে কমিশনের মাধ্যমে সব ডিপার্টমেন্টের কথাই বলছি, 7th পে কমিশন দিচ্ছি। কিন্তু 7th পে কমিশনে কি কোথাও রিওয়ার্ড পানিশমেন্টের কোনো প্রভিশন আছে? এটা দেখার ব্যাপার আছে। এই যে যারা যারা কাজ করবে ওদেরকে রিওয়ার্ড দিতে হবে। এবার ওনার দায়িত্ব থাকবে বাকিদেরকে এরকম শিক্ষিত ট্রেন করে, এবং এরকমের স্কোপ রয়ে গেছে, ওরা বাকিদেরকে ট্রেন আপ করতে হবে। আদারওয়াইজ এটা কিচ্ছু হওয়ার নেই এখানে জায়গাটাতে। ওরা বাকিদের 5 জনকে ট্রেনিং করবে, যারা 5 জন 7 জন টিচার আছে ওদেরকে ট্রেন, ওদের কাছ থেকে কতটা, এটা ইভ্যালুয়েশন এবং এটা মনিটরিং মেকানিজম। এটার মাধ্যমে যদি আপনি রিওয়ার্ড আস্তে আস্তে কিছুদিন পরে পরে দিতে থাকেন, ওইরকম ম্যান পাওয়ার তৈরি করে করলে পরে হবে না কেন? অবশ্যই হবে, ধারাবাহিকভাবে করতে হবে। হ্যাঁ অবশ্যই হবে এটা। এবং এটা এই জায়গাটাতে আমি তো বলবো এটাকে, এটা মানে একদম ম্যান্ডেটরি স্টেপ, স্পেশাল রিক্রুটমেন্ট প্রাইমারি স্কুলের জন্য। প্রাইমারি স্কুলকে অনেক নেগলেক্টেড হয়েছে, আমি রিকোয়েস্ট করবো আর নেগলেক্ট করবেন না অনুগ্রহ। একদম। আমরা আবার প্রদীপ্তবাবুর কাছে যাবো, যেটা তথ্যের ব্যাপারে আপনি কথা বলছিলেন। আমরা ত্রিপুরা রাজ্যে যদি দেখি, ত্রিপুরা রাজ্যে কিন্তু দেশের মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি, সব থেকে বেশি। যেটা লাস্ট সেন্সাস 2013 সালে যেটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটা করেছে ISI, তারা কিন্তু এটা আগস্ট মাসে করেছিলেন। আগস্ট মাসে যে রিপোর্ট দিয়েছিলেন, এটা সাক্ষরতার হার 96.82% গেছে। সেন্সাস রেটে 2001 সালে শিক্ষিতের হার ছিল 87.31%। 2012তে একটা সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে দেখা গেছে ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আপনি বলছেন যে তথ্য দিয়ে সব ঠিক করা হচ্ছে, যে 15+ যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের প্রায় 1,31,634 জন মানে টোটাল স্কুলেই যায়নি, মানে টোটাল নিরক্ষর। এবং এর জন্য 8,152টা সেন্টার খোলা হয়। এবং সাক্ষর ভারত মিশন প্রথম ধলাই ডিস্ট্রিক্টে মডেল হিসেবে এখানে স্টার্ট করা হয়। তারপরে স্পেশাল অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম হিসেবে বাকি 7টা ডিস্ট্রিক্টে স্টার্ট করা হয়। এবার বিষয় যেটা হলো যে এই যে 96.82% যে আমরা বলছি সাক্ষরতার হার, এটাকে 100% করতে হবে, যেটা ফোকাস করছে গভর্নমেন্ট। সাক্ষরতার 100% করতে হবে, আরো সুযোগ সুবিধা দিতে হবে। SC ST OBC-দের যারা রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, এদের বেশি করে আরো সাপোর্ট দেওয়া, এই বিষয়টা কিন্তু রয়েছে। এবং যেটা আপনারা দুজনেই বলেছেন, ট্রেন টিচার সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটা একজন ভালো শিক্ষক হলেই
ভালো ছাত্র এটা তৈরি হবে, একজন ভালো ছাত্র ওরিয়েন্টেশন, এবং ভালো ছাত্র হলে একটা ভালো সমাজ তৈরি হবে, একটা ভালো দেশ, একটা রাজ্য তৈরি হবে। তো এই বিষয়গুলি নিয়ে যদি রাজ্যে নতুন সরকার এসছেন তাদের কাছে আমাদের, যেহেতু বিগত কয়েকদিন ধরে আমরা এই অনুষ্ঠানটা নিয়ে আজকের পর্যালোচনাটা করছি, আরো 3-4 দিন ধরে দেখাচ্ছে ভ্যানগার্ডে, আমাদের সংলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে কি প্রস্তাব থাকবে রাজ্য সরকারের কাছে, যে কাগজপত্রের তথ্য না, যেটা বিশ্বজিৎ দা বলার চেষ্টা করেছেন, আপনিও বলার চেষ্টা করেছেন, যে বেসিক আসলে প্রাথমিক শিক্ষাটার ওরিয়েন্টেশন বলুন, এটাকে ইমপ্লিমেন্টেশন বলুন, প্ল্যানিং বলুন, এটা করে প্রকৃত অর্থে প্রাইমারি এডুকেশনটা একটা শক্তিশালী রূপ দেওয়া, এই ক্ষেত্রে আমাদের আপনাদের কি সাজেশন? প্রথম কথা হচ্ছে, সরকার বদল হওয়ার পর কি তথ্যের মায়াজাল থেকে নতুন সরকার বেরিয়ে আসতে পারবে? একটা বিষয় হচ্ছে, এই তথ্যের মায়াজাল কিন্তু ত্রিপুরা সরকারের, মানে বিগত বামফ্রন্ট সরকারের শুধুমাত্র ছিল এরকম নয়, কেন্দ্রীয় সরকার এই তথ্যের মায়াজালের মধ্যেই আছে। সারা ভারতবর্ষের সমস্ত যে সরকারগুলো আছে, তথ্যভিত্তিকই কিন্তু সমস্ত কাজকর্ম চলছে। কোয়ালিটি এডুকেশন ভারতের কোনো রাজ্যে হয় না, কেন্দ্রীয়ভাবে কোয়ালিটি এডুকেশন হয় না। 85,000 কোটি টাকা বরাদ্দ আছে শিক্ষা ক্ষেত্রে, সেটা 3.8% বাজেটের। সাউথ আফ্রিকাতে 6%, 6.5% বাজেট আছে। মানে আমি উন্নত দেশগুলি বাদ দিলাম, মোটামুটি যারা আছে ভারতের সমতুল যে দেশগুলো আছে, চীনেও 4.5% বরাদ্দ আছে শিক্ষা ক্ষেত্রে, আর ভারতে 3.8% টেনে টুনে এখন পর্যন্ত করা হচ্ছে। তার মধ্যে এডুকেশন সেলস বসানো হচ্ছে। 11,000 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে, মানে 79,000 কোটি থেকে 85,000 কোটি টাকা, মানে 6,000 কোটি টাকা বেড়েছে 2017-18 থেকে 18-19 এডুকেশন বাজেটে। আর 11,000 কোটি টাকা কিন্তু সেস বসিয়ে আনা হচ্ছে, 1% সেস বাড়িয়ে দেওয়া হচ্ছে, 3 থেকে 4% সেস বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাজেটের বরাদ্দ কিন্তু বাইরে থেকে, আমাদের পকেট থেকে নিয়ে আবার সেই 11,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। ফলে আমি বলতে চাইছি যে মূল দৃষ্টিভঙ্গিটা কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, রাজ্য স্তরে যেটা আছে, কেন্দ্রীয় স্তরে সেটা আছে। এখন আলাদাভাবে একটা রাজ্য সরকার সেই স্ট্যাটিস্টিক্স থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, সেটা একটা বড় চ্যালেঞ্জ। সেটা বাস্তবে সম্ভব কিনা, আমরা যে সিস্টেমের মধ্যে আছি, যে পরিকাঠামোর মধ্যে আছি, যে ইকোনমি, সোশিও ইকোনমিক স্ট্রাকচারের মধ্যে আছি, সেখানে একটা রাজ্য সরকার বিচ্ছিন্নভাবে সমগ্র ভারত থেকে আলাদা কোনো চিত্র তুলে ধরতে পারবে কিনা। কারণ ভারত সরকারই কিন্তু একটা স্ট্যাটিস্টিক্সের রাজনীতি করে যাচ্ছে, পরিসংখ্যানের রাজনীতি করে যাচ্ছে। না হলে আজকে এইরকম অবস্থা হবে কেন? ভারত সরকারের নিয়োজিত উপদেষ্টা কমিটি বা সার্ভে যারা করে, ওরাই তো রিপোর্ট দিচ্ছে যে 27% ছেলে মেয়ে, মানে ক্লাস 7-এ যারা পড়ে, ওরা ক্লাস 2-র টেক্সট বুকটা রিডিং করতে পারছে না, রিড করতে পারছে না। তো এই অবস্থাতে চলছে। এবং তো ক্লাস 7 উঠলো কি করে? তাহলে 2তেই তো মানে ফেল করার কথা ছিল, 2-র পর তো এগোনোরই কথা, 7 পর্যন্ত এগো, 10 পর্যন্ত এগোবে। তো ত্রিপুরা তো তাই হয়। এখন সেখান থেকে বেরিয়ে আসতে গেলে বিচ্ছিন্নভাবে একটা রাজ্য সরকার করতে পারবে কিনা, সেটা একটা বড় চ্যালেঞ্জ। ধরে নিলাম সেই চ্যালেঞ্জটা রাজ্য সরকার নিল, নেওয়ার পর তারপর যে কাজটা প্রথম করতে হবে, একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। সেই প্ল্যানিংটা হচ্ছে কি, শুধুমাত্র তো স্কুলটাকে দেখলে হবে না, স্কুলের মধ্যে আরো অন্যান্য পরিকাঠামোগত ব্যাপার আছে, স্বাস্থ্যের ব্যাপার আছে। ছাত্রছাত্রীদের, শিশুদের স্বাস্থ্যের দিকটা যদি মাথায় না রাখা হয়, শুধুমাত্র এডুকেশন দিয়ে তাদেরকে হবে না। তো সেখানে স্বাস্থ্যগত বিষয়টা, মনিটরিং এর ব্যাপার আছে। ত্রিপুরা রাজ্যে কি প্রাথমিক স্কুলগুলিতে স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে সত্যিই কি কোনো নজর দেওয়া হয়? সেটা হয় না। ফলে শিশুদের যে সামগ্রিক বিকাশ, এই যে পার্সোনাল হাইজিন, সোশ্যাল হাইজিন সম্পর্কে জানা, নিজেদের সেভাবে তৈরি করা, বাচ্চাদের সেভাবে তৈরি করা, বাচ্চাদের বাবা মাদের সেভাবে তৈরি করা। কারণ বাচ্চারা তো স্কুলে যতক্ষণ থাকে তার একটা বিরাট বেশি সময় বাড়িতে থাকছে, বাড়িতে একটা কাঠামোর মধ্যে আছে। এই যে সামঞ্জস্য, বিদ্যালয়ে যে পরিবেশে সে আছে, সেই পরিবেশটা তার বাড়িতে আছে কিনা সেটা এশিওর করা। অর্থনৈতিকভাবে তার যে মানে দারিদ্র্য যদি থাকে তার মধ্যে, সেটা দূরীকরণের ব্যবস্থা করা। এই সামগ্রিক ব্যবস্থা যদি না করা হয়, ছাত্ররা ড্রপ আউট হচ্ছে কেন, বেরিয়ে যাচ্ছে কেন স্কুল থেকে? অর্থনৈতিক সমস্যা থাকে, সামাজিক সমস্যা থাকে, পড়াশোনা ভালো লাগে না, সেটাও একটা সমস্যা থাকে। এই যে সমস্ত বিষয়গুলিকে বোঝা, একটা ছাত্র প্রাথমিক স্তরে ভর্তি হচ্ছে, তার মা বাবা তাকে ভর্তি করতে চায়। ভারতবর্ষের ইতিহাস, মানে ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স দেখা যায় যে 96% বাবা মা চায় তার ছেলে মেয়েরা পড়াশোনা করুক, কিন্তু 52% ছেলে মেয়ে মাধ্যমিক স্তরের পরে আউট হয়ে যাচ্ছে, মাধ্যমিক স্তর, সিনিয়র বেসিকের পরে আউট হয়ে যাচ্ছে। ত্রিপুরাতেও যাচ্ছে। তো মেয়েরাও কিন্তু এডুকেশনে আসে, এবং মেয়ে হলেও কিন্তু বাবা মায়েরা চায় আমার মেয়েটা পড়াশোনা করুক, মেয়েরাও পড়াশোনা করতে চায়। ছেলেদের থেকেও মেয়েরা অনেক সময় পড়াশোনায় বেশি আগ্রহী হয়, কিন্তু বাস্তবত দেখা যায় যে 50% ছেলে মেয়ে আউট হয়ে যাচ্ছে।
মানে পড়াশোনা করতে পারছে না শেষ পর্যন্ত। এই পড়াশোনা করতে না পারার পেছনে অনেকগুলো কারণ আছে। এই সমস্ত কারণগুলি দূর না করতে পারলে তো কোয়ালিটি এডুকেশন দেওয়া সম্ভব না, এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাও শক্তিশালী হবে না। এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না হয় তাহলে তারপরে শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে না। এবং আমাদের অবশ্যই পিরামিডের মতো যে স্ট্রাকচারটা সেটাকে ভাঙতে হবে, এবং সেটা ভাঙতে গেলে যে আর্থসামাজিক পরিবর্তন দরকার সেই পরিবর্তনটাও করতে হবে পাশাপাশি। এটা না করলে পরে কিন্তু শুধুমাত্র শিক্ষা নিয়ে ভাবলে সমস্যার সমাধান হবে না। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য নিয়ে, অর্থনৈতিক সমস্ত সামাজিক অর্থনীতি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এবং একটা সামগ্রিক প্ল্যানিং করতে হবে। এই পরিকল্পনা দিয়েই এটাকে সফল করা সম্ভব প্রাথমিক শিক্ষার যে আমাদের সময় একদম বিশ্বজিৎ 1 মিনিট। আচ্ছা, আমি জাস্ট স্পেসিফিক দুই একটা জিনিস, 1 মিনিট। একটা হচ্ছে গিয়ে শিক্ষা বলুন, উনি তো যেটা বলেছেন ঠিক আছে, শিক্ষা, স্বাস্থ্য এবং ফাইন্যান্স সবই ইন্টারলিঙ্ক এবং ইনক্লুডিং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। তো সব মিলিয়ে পলিসি মেকিং বডিতে যেটা, ওইটাতে আমার মনে হয় সমাজের কিছু লোককে, যারা সমাজে নিয়ে কনসার্ন তাদেরকে খুঁজে খুঁজে বের করে, দ্যাট ইজ সরকারের দায়িত্ব, এটা ওদেরকে ইনভলভ করতে হবে ফার্স্ট পয়েন্ট, যাতে পলিসি হবে বটম আপ অ্যাপ্রোচ। এগুলো মানে জেনারেল আর কি, শিক্ষার ক্ষেত্রে যেমন আদার ক্ষেত্রে বটম আপ অ্যাপ্রোচ, নিচের থেকে সমাজ থেকে মানে গ্রাসরুট লেভেল থেকে উঠে আসবে পলিসি অ্যাপ্রোচ। এবার শিক্ষাক্ষেত্রে এডিশনাল যেটা লাগবে সেটা হচ্ছে আমি যেটা বললাম, প্রাইমারি এডুকেশনকে ইম্পর্টেন্স দিতে হবে। প্রাইমারি এটার জন্য প্রয়োজনে আমাদের এক্সিস্টিং যারা আছে ওদের তো আলাদা করে কোনো কিছু, ওরা ক্যাপাবল কিনা, ক্যাপাবল না হলে, এবং ফিউচারে বিশেষ করে আমি বলবো যে যারা এই যে আমি প্রপোজ করছি একজন, প্রত্যেকটা মানে অন্তত প্রত্যেকটা এই স্কুলে প্রাইমারি লেভেলের জন্য একজন ইনচার্জ সেপারেটলি ইনক্লুড করা, যে সবাইকে মোটিভেট করে নিয়ে আসবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং সেই সঙ্গে টিচার্সদেরকে আদার অ্যাক্টিভিটিতে ইনভলভ না করা, রিক্রুটমেন্টের ওই জায়গাটা থেকে করা, ট্রেনিং এবং ওরিয়েন্টেশন, এগুলো ট্রেনিং এবং ওরিয়েন্টেশনের জন্য ইনচার্জকে দায়িত্ব দিয়ে দিলে ইনচার্জই ওর পারফরমেন্স রিফ্লেক্ট করবে, এবং ওর উপরে উঠার জন্য আমাদের আদার টিসিএস গ্রেডের যেরকম থাকে এরকম ওরও এরকমের একটা কেরিয়ার প্রোগ্রেসিভ খুব টপ প্রায়োরিটি গভর্নমেন্টকে দিতে হবে, যেটা পিজিটি স্কেল থেকেও প্রয়োজনে হায়ার স্কেল দিতে হবে, আদার বেনিফিট দিতে হবে, যাতে ও একটা ইন্টারেস্ট পায় এটা কাজটা করার জন্য। বাকিদের মোটিভেট করার দায়িত্ব ওরই থাকবে এই জায়গাটাতে, এবং পুরো ওরিয়েন্টেশন, ট্রেনিং এবং পুরোটা, এবং উইদাউট ট্রেনিং টিচার রিক্রুটমেন্ট একদমই যাতে করা না হয়। একদম। দর্শক বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আমাদের যে আলোচনার বিষয় ছিল আজকে রাজ্যের বেহাল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং এর উত্তরণ, আমাদের যারা প্যানেলিস্ট আমাদের সাথে ছিলেন, প্রদীপ্ত রায় এবং আমাদের সাথে বিশ্বজিৎ ভট্টাচার্য ছিলেন, তারা বিশ্বজিৎ চক্রবর্তী ছিলেন, ওনারা বিস্তারিত আলোচনা করেছেন এবং আমরাও তথ্যভিত্তিক একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই সংলাপের পর্যালোচনা থেকে, এবং আমরা নিউজ ভ্যানগার্ড, আমি প্রথমেই বলেছি, শুরুতেই বলেছিলাম, বিগত কয়েকদিন ধরে এই সপ্তাহে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থাটা তুলে ধরার চেষ্টা করেছেন রাজ্যের সরকারের কাছে, রাজ্যের প্রশাসনের কাছে এবং রাজ্যের মানুষের কাছে। এবং সেটা ধরেই আজকের আমাদের এই পর্যালোচনা। এখান থেকে কিছু সাজেশন, কিছু প্রস্তাব রাখা হলো রাজ্য সরকারের কাছে, প্রশাসনের কাছে এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে। এগুলি নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। আপনারা যদি দর্শকদের জন্য সুচিন্তিত কোনো মতামত প্রস্তাব থাকে, আপনারা নিউজ ভ্যানগার্ডের কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারেন। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চিঠি দিয়েও জানাতে পারেন, যাতে করে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একটা শক্তিশালী শিক্ষা ব্যবস্থা হয়। আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।